টিএমসি নেতার মেয়েকে সরকারি চাকরি দেওয়ার অভিযোগ। মন্ত্রী বললেন, আমি কাকে চাকরি দেব সেটা দলের অধিকার। শাহী সভায় ডাক পেলেন না দিলীপ, তাহলে কি বঙ্গ বিজেপিতে ব্রাত্য প্রাক্তন সাংসদ? কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, ভূমিপুত্রকেই বেছে নিল গেরুয়া শিবির। ফের করোনার চোখ রাঙানি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩,০০০-এর কাছে, বাড়ছে মৃত্যুও। কলকাতা সহ দেশের 7 রাজ্যে 15টি জায়গায় এনআইএর তল্লাশি। দ্বিতীয় নোটিশ গেল অনুব্রতর কাছে, রবিবার যেতে হবে বোলপুর এসডিপিও অফিসে। বৌদির কাটা মুন্ডু হাতে হেঁটে চলেছে, এক হাতে কাটারি। 7 সকালে হাড় হিম করা দৃশ্য বাসন্তীতে। মহিলা পুলিশদের জোর করে সিঁদুরদানের অভিযোগ, বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু। আসছি বিস্তারিত খবরে। এক হাতে ধারালো অস্ত্র, অন্য হাতে বৌদির কাটা মাথা। ভরা রাস্তা ধরে হেঁটে গিয়ে বাসন্তী থানায় আত্মসমর্পণ দেওরের। শনিবার 7 সকালে হাড় হিম করা ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায়। এই দৃশ্য দেখে স্তম্ভিত পথচলতি স্থানীয় বাসিন্দারা। ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কী কারণে এই কাণ্ড ঘটালো যুবক, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিহত সতী মণ্ডল বাসন্তীর ভরতগড় এলাকার বাসিন্দা তিনি। অভিযুক্ত বিমল মণ্ডলও একই এলাকাতেই থাকেন। নিহত এবং অভিযুক্ত সম্পর্কে বৌদি ও দেওর। স্থানীয়দের দাবি, শনিবার সকালে স্থানীয় একটি মাঠে দাঁড়িয়ে দুজনের বাগবিতণ্ডা চলছিল। অভিযোগ, তারই মাঝে আচমকা চপার দিয়ে বৌদিকে আক্রমণ করে বিমল। ধর থেকে মাথা আলাদা হয়ে যায়, রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন সতী। এরপর এক হাতে কাটা মুন্ডু এবং অপর হাতে চপার নিয়ে হাঁটতে শুরু করে বিমল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে একেবারে ভাবলেশহীনভাবে হেঁটে যাচ্ছে বিমল। আশেপাশের পথচলতি মানুষ তাকে দেখে আঁতকে ওঠেন। ধীরে ধীরে হেঁটে বাসন্তী থানায় পৌঁছায়। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাটা মাথা এবং ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, বৌদি এবং দেওরের মধ্যে বেশ কয়েকদিন ধরে পারিবারিক বিবাদ চরমে পৌঁছায়। তার জেরেই শনিবারের নৃশংস ঘটনা। তবে দুজনের মধ্যে বিবাদের সূত্রপাত হলো কিভাবে তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তকে জেরা করে এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা। সেই কারণে অভিযুক্তকে চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। মনোবিদদের মতে, যত দিন যাচ্ছে মানুষদের ধৈর্য কমছে, খিটখিটে হয়ে যাচ্ছেন বেশিরভাগ মানুষ। সেই কারণেই বাড়ছে নৃশংস ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের সভায় ডাক পাননি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আরও একবার দলের কাছে উপেক্ষিত দিলীপ। আগামী কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ এখনো পর্যন্ত দলের তরফে শাহী সভায় উপস্থিতির জন্য আমন্ত্রণ পেলেন না দিলীপ। দিলীপের কাছে আমন্ত্রণপত্র না পৌঁছানোর কারণ কি? উত্তর খুঁজছেন রাজনীতির কারবারিরা। শাহের সভায় ডাক না পাওয়ার প্রসঙ্গে শনিবার সকালে দিলীপ বলেন, আমার কাছে কোনো আমন্ত্রণ পৌঁছায়নি। আমন্ত্রণ পেলে শাহের সভায় যাব। তবে এটাও ঠিক, আমাকে নাও ডাকা হতে পারে, কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিভিন্ন স্তরের পদাধিকারীদের ডাকা হয়েছে। আমি তো কোনো পদে নেই, তাই আমাকে নাও ডাকা হতে পারে। তাছাড়া এমন কোনো বাধ্যবাধকতাও নেই। কোনো বৈঠকে বা সভায় কাকে ডাকা দরকার, কাদের সঙ্গে আলোচনা জরুরি, সেগুলো বুঝে নেতৃত্ব স্থির করেন, তাদের আমন্ত্রণ করা হবে। অন্যদিকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ না জানানো নিয়ে বঙ্গ বিজেপির কোনো নেতা প্রকাশ্যে মুখ খোলেননি। তারা মুখে কিছু না বললেও দিলীপ ঘোষকে আমন্ত্রণ না জানানোর নেপথ্যে যে দীঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপের উপস্থিতি, তা নিয়ে কোনো সংশয় নেই। অন্যদিকে এই ঘটনার পাশাপাশি সম্প্রতি সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও দিলীপ একাধিকবার গুণগান করেছেন। এতেই নিজের বিপদ ডেকেছেন দিলীপ বলে বিজেপির একাংশের দাবি। যদিও ব্রাত্য হয়ে যাওয়ার প্রসঙ্গে দিলীপের স্পষ্ট জবাব, আমি অস্তিত্ব সংকটে ভুগি না। যারা নিজের জায়গা নিয়ে চিন্তায় থাকেন, অস্তিত্ব সংকটে ভোগেন, তাদের ভয় আছে। দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না, তাই কোনো ভয় নেই। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। আগামী 19 জুন বাংলার নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। তার জন্য আগেই তৃণমূল এবং কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। শনিবার প্রার্থী ঘোষণা করল বিজেপি। ওই আসনে গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়বেন ভূমিপুত্র আশিস ঘোষ। বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি বর্তমানে কালীগঞ্জ বিধানসভার কনভেনার এবং জেলা কমিটির সদস্য পদে রয়েছে। এর আগে দলের কিষাণ মোর্চা এবং মণ্ডল সভাপতি পদের দায়িত্বও সামলেছেন।
ছিলেন 4 বারের পঞ্চায়েত সদস্য। সেই প্রেক্ষিতেই বলা যায় স্থানীয় নেতৃত্বের প্রতি ভরসা রাখল বিজেপি। 2021 সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসির উদ্দিন আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল 70। তারপর থেকেই বিধায়কহীন কালীগঞ্জ কেন্দ্র। সেই ফাঁকা জায়গা পূরণ করতেই উপনির্বাচন হতে চলেছে। তৃণমূল এই আসনে প্রয়াত বিধায়কের মেয়েকে প্রার্থী করেছে। অন্যদিকে এই উপনির্বাচনে সিপিএম প্রার্থী দেবে বলে আগে জানিয়েছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বাম কংগ্রেস জোট নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়েছিল। তবে শরিকদের চাপে শেষ পর্যন্ত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেই জোটেই সায় দিয়েছেন বামেদের বড় শরিক। 77 থেকে 11 কালীগঞ্জ ছিল আরএসপির আসন। পালা বদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে বামেরা এই আসনটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল। কালীগঞ্জ থেকে 2016 সালে বাম মনোনীত কংগ্রেস প্রার্থী জয়ীও হয়েছিলেন। তবে এই ভোটে বামফ্রন্টের বৈঠকে শরিকি চাপের মুখে পড়ে আসনটি কংগ্রেসকে ছাড়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছায় সিপিএম। শনিবার বেলা 11টা বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলকে। কিন্তু নির্ধারিত সময়ে কেষ্ট না হাজির হতেই ফের তাকে নোটিশ পাঠালো পুলিশ। দ্বিতীয় নোটিশে সাফ বলা হয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার বেলা 11টার মধ্যে সশরীরে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিতে হবে অনুব্রতকে। এদিন সকাল 11টা নাগাদ এসডিপিও অফিসে অনুব্রতর হয়ে 5 জন আইনজীবী যান। তারাই জানিয়েছেন অনুব্রত অসুস্থ বলে আসতে পারেননি। এরপরই পুলিশের তরফে দ্বিতীয় নোটিশ পাঠানো হয় বীরভূমের তৃণমূল নেতাকে। এক পুলিশ আধিকারিকের বয়ান অনুযায়ী রবিবার বেলা 11টার সময় ওকে বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে অনুব্রতকে। তৃণমূল নেতা যদি হাজিরা না দেন সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবে পুলিশ? এ বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অনুব্রত ঘনিষ্ঠদের পক্ষ থেকে জানা গেছে পুলিশের নোটিশে হয়তো সাড়া দেবেন না অনুব্রত। পরিবর্তে তিনি জেলা আদালত কিংবা কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করবেন। অন্যদিকে অনুব্রতর গ্রেপ্তারি চেয়ে এদিন রামপুরহাট থানার সামনে জড়ো হন বিজেপির কর্মী এবং সমর্থকেরা। ছাড়া বোলপুর সিউড়ির পর এবার রামপুরহাট থানাতে অনুব্রতর নামে এফআইআর দায়ের হয়েছে। উল্লেখ্য বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। সেই অডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়। গালির এমনই বহর যা কানে শোনা দেয়। শুধু আইসি নন, অনুব্রতর এমন সুন্দর বাণী থেকে বাদ পড়েননি লিটন হালদারের স্ত্রী ও মাও, যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। জোর করে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়েছিলেন বিজেপির মহিলা কর্মীরা। হুগলির চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে গতকাল শনিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ মামলা রুজু করল। এলাকার বিজেপি নেতাকেও সেই মামলায় যোগ করা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের সাফল্য সম্পর্ক নিয়ে বক্তব্য রেখেছিলেন। সেদিনই সাংবাদিক সম্মেলন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যুতে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন তিনি। আর সেই ঘটনার পর থেকে বিজেপি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। বঙ্গ বিজেপি নেতাদের দাবি দেশের বিবাহিত মহিলাদের সিঁদুরের অপমান করেছেন মুখ্যমন্ত্রী। তারই প্রতিবাদে গতকাল শুক্রবার চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোড়ে বিজেপি মহিলা কর্মীরা প্রতিবাদে পথ অবরোধ করেন। সেই অবরোধ তুলতে গিয়েছিল পুলিশ। মহিলা পুলিশ কর্মীরা তাদের তুলতে গেলে এক প্রকার জোর করে তাদের সিঁদুর পরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ কর্মীদের সঙ্গে কিভাবে এমন ঘটনা সম্ভব সেই প্রশ্ন ওঠে। ঘটনার তদন্ত হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছিল। শনিবার জানা যায় চুঁচুড়ার বিজেপি মহিলা কর্মীদের নামে মামলা রুজু করেছে পুলিশ। 6 জনের বাড়িতে ওই নোটিশ এসেছে বলে খবর। স্থানীয় বিজেপি নেতা সুরেশ সাউ গতকাল ওই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন বলে খবর। সেজন্য তাকেও এই মামলায় যুক্ত করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু বিজেপি কর্মীর খোঁজ চলছে বলে জানা গিয়েছে। যদিও পুলিশের তরফ থেকে এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, বিজেপি অপারেশন সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে। চুঁচুড়ার ঘটনা তার প্রমাণ। হিন্দু ধর্মের সিঁদুরকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। একজন কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীকে জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, কোনো পুলিশ কর্মীকে জোর করে সিঁদুর পরানো হয়নি। তারা স্বেচ্ছায় সিঁদুর পরেছিলেন।
চাকরি বাতিল ইস্যুতে তোলপাড় যখন গোটা রাজ্য, শাসক বিরোধী সকলে যখন একে অপরের ভুল ধরতে ব্যস্ত, এই আবহে এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পোস্ট ঘিরে শুরু জোর বিতর্ক। মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকশির মেয়ে আসিফা শবনমকে নাকি সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সেচ দফতরে চাকরি পাইয়ে দিয়েছেন। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে এই বিষয়ে অভিযোগ তুলে বিতর্ক আরও উস্কে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের সেচ দপ্তরে পার্সোনাল অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হয়েছে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকশির মেয়ে আসিফার শবনমকে, দাবি সুকান্তর। এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, লক্ষ লক্ষ মেধাযুক্ত যোগ্য বেকার যুবক যুবতী যখন চাকরির দাবি নিয়ে ফুটপাতে রাত কাটাচ্ছে, তখন নিঃশব্দে বিশেষ প্রভাব খাটিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশির কন্যাকে চাকরি পাইয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ এবং জলপথ দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, আমি কাকে চাকরি দেব এটা আমার এবং দলের অধিকার, একদম নিজস্ব ব্যাপার। কাকে চাকরি দেব নির্ভর করছে দলের উপরে। সুকান্ত মজুমদারের যদি এত খারাপ লাগে তাহলে ওর ছেলের নামটাও পাঠান, সেটাও আমি দেখে নেব। এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি জানান, আমার মেয়ে বিবাহিত, অন্যত্র থাকেন, আলাদা সংসার আছে, সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কিনা, কিভাবে চাকরি হয়েছে সে বিষয়ে আমি জানি না। আমার বাড়ির ছেলে ইঞ্জিনিয়ার আর মেয়ে ডাবল MA। আমি সুপারিশ করিনি, তবে আপনারা যখন বললেন খতিয়ে দেখব। দেশে ফের করোনার চোখ রাঙানি। এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় 3000। কেরল, মহারাষ্ট্র এবং তিন রাজ্যেই হু হু করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। সরকারি পরিসংখ্যান বলছে এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 2710। গত 26শে মে সংখ্যাটা ছিল 1010 জন। অর্থাৎ 5 দিনে প্রায় 1700 মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। সরকারি হিসেব বলছে এই মুহূর্তে কেরলে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 1114 জন। মহারাষ্ট্রের সক্রিয় করোনা রোগীর সংখ্যা 424। দিল্লিতে সক্রিয় করোনা রোগী 294 জন, গুজরাটে 223 জন। কেন্দ্রের হিসেব বলছে এই মুহূর্তে বাংলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা 116 জন। বিশেষজ্ঞদের একটা অংশের ধারণা, করোনা নতুন করে ছড়ালেও আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস। কিন্তু পরিসংখ্যান বলছে নতুন এই স্ট্রেনেও রোগী মৃত্যুর সংখ্যা বেশ উদ্বেগজনক। গত 1 মাসে ভারতে করোনায় আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে। তবে কেন্দ্র জানিয়েছে এই 7 জনের মধ্যে 6 জনেরই গুরুতর কোমরবিডিটি ছিল, ফলে বিশেষ উদ্বেগের কোনো কারণ নেই। যে হারে দেশে নতুন করে করোনা বাড়ছে তাতে চিকিৎসা মহলের একাংশের আশঙ্কা পুরনো কোভিড বিধি ফিরতে পারে। জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও ক্রনিক রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। তবে প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে, নতুন করে করোনার ঢেউ এলে তা মোকাবিলায় সব রকমভাবে প্রস্তুত সরকার। অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পাক চরবৃত্তিতে যুক্তদের খোঁজে কলকাতা সহ 7টি রাজ্যে অভিযানে NIA। কলকাতা শহরের পাক সার্কাস, খিদিরপুর, আলিপুরে চলছে তল্লাশি। দিল্লিতে এক BSF জওয়ানকে পাক গুপ্তচর করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেরা করে সেই সূত্র ধরে সন্ত্রাস সম্পর্কিত একটি মামলায় জাতীয় তদন্ত সংস্থা দিল্লি, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং আসামের 7টি রাজ্যের 15টি স্থানে শনিবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছে। তবে পাশাপাশি বন্দর এলাকার মমিনপুরের ব্রাউনফিল্ড রোডে ট্রাভেল পয়েন্ট নামক এক দোকানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ANI। তাদের সন্দেহ 3টি অবৈধ টাকার বিনিময় হয়েছে একটি থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে। এই দোকান থেকে 2024 সালের এপ্রিল মাসে এই অ্যাপসের সাথে জড়িত ট্রাভেল পয়েন্ট নামক এই দোকানটি। তার পাশাপাশি একটি ল্যাপটপ, 3টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় ওই দোকান থেকে। সোমবার 2 জন NIA-র সল্টলেকের দফতরে ট্রাভেল পয়েন্ট নামের দোকানের যে মালিক, তাকে সকাল 11টা নাগাদ হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। অন্যান্য জায়গায় তল্লাশি জারি রয়েছে। ওই দোকানের মালিক দাবি করেন, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা তাদের রুজি রোজগার, কিন্তু তারা সরাসরি পাকিস্তানে কোনো টাকা অ্যাকাউন্টে পাঠাননি। যাদেরকে টাকা পাঠিয়েছেন সেই সব তথ্য সহ প্রমাণ তিনি NIA-র অফিসারদের দিয়ে দিয়েছেন। যার টাকা ট্রান্সফার হয়েছে তা দেশের মধ্যেই হয়েছে। সোমবার NIA-র দফতরে হাজির হয়ে তিনি তদন্তে সমস্ত রকম সহযোগিতা করবেন বলে জানান। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।